নাইলা পাগলের মতো ভ্যালেরির দিকে ছুটে গেল, কিন্তু চরম আতঙ্ক আর বুক কাঁপানো ভয়ে সে নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না, হুমড়ি খেয়ে ঠিক তার পাশেই মেঝের ওপর আছড়ে পড়ল। ভ্যালেরির চোখ দুটো শক্ত করে বন্ধ ছিল, তার পরনের সুন্দর পোশাকটি জায়গায় জায়গায় ছিঁড়ে ফালাফালা হয়ে গেছে এবং তার ফ্যাকাশে গালে কারো হাতের নখের ও আঙুলের স্পষ্ট দাগ বসে আছে। ভ্যালেরির নিথর দেহের নিচ থেকে অনবরত রক্তের ধারা মেঝের ওপর ছড়িয়ে পড়তে দেখে নাইলার অবশেষে অ্যাম্বুলেন্স ডাকার কথা মনে পড়ল। ভয়ে তার হাত দুটো এতটাই কাঁপছিল যে ফোনের লক খুলতেই সে বারবার ভুল করছিল। কয়েকবার ভুল নাম্বারে চাপ দেওয়ার পর অবশেষে সে জরুরি সেবার নাম্বারে কল করতে সক্ষম হল। একেবারে কাঁপানো ও ভাঙা গলায় সে ওপাশ থেকে অপারেটরকে জানালো যে একটি বহুতল ভবন থেকে একজন মানুষ নিচে পড়ে গেছে। হোটেলের ঠিকানাটি দেওয়ার সময় কান্নায় তার গলা বারবার আটকে আসছিল। ফোনটি কেটে দেওয়ার পর নাইলা ভয়ে ভ্যালেরির শরীর স্পর্শ করার সাহস পর্যন্ত পেল না। সে এক জায়গায় বসে অনবরত কাঁপছিল, আর তার চোখ বেয়ে নোনা জলের ধারা নেমে আসছিল। ভ্যালেরি আজ শুধুমাত্র তার জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই এই অভিশপ্ত জায়গায় এসেছিল। যদি আজ তাকে কোনো বড় বিপদের মুখোমুখি হতে হয়, তবে নাইলা নিজের জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। ঠিক তখনই কিছুটা দূরে ট্রাফিক সিগন্যালের লাল আলোর সামনে একটি আলিশান কালো মেব্যাক গাড়ি এসে থামল। হোটেলের সামনে ওভাবে মানুষের উপচে পড়া ভিড় দেখে স্পেন্সার কৌতূহলবশত জানলা দিয়ে এক পলক তাকাল, এবং মুহূর্তের মধ্যে তার কপাল কুঁচকে গেল। সে বেশ অবাক হয়ে বলল, মিস্টার সামোনার, ওই জটলার একদম মাঝখানে যে মেয়েটি বসে কাঁদছে, ওনাকে দেখতে ঠিক মিস জাস্টনের মতোই লাগছে। তার কথা শেষ হওয়ার আগেই পেছনের সিটের দরজা খোলার এক বিকট শব্দ হল। স্পেন্সার অত্যন্ত চমকে উঠে পেছনে তাকিয়ে দেখতে পেল ড্যামন ততক্ষণে গাড়ি থেকে নেমে বিদ্যুৎ গতিতে রাস্তা পার হয়ে ওপারে চলে যাচ্ছে। নাইলার জীবনে এই প্রথম মনে হচ্ছিল যে প্রতিটা সেকেন্ড যেন এক একটি যুগের মতো থমকে গেছে। সময়ের চাকা যত সামনের দিকে গড়াচ্ছিল, ভ্যালেরির বুকের ওঠানামা আর শ্বাস-প্রশ্বাস যেন ততটাই ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছিল। এই চরম মানসিক ট্রমার মাঝে নাইলা আচমকা যেন আজ থেকে 6 বছর আগের সেই অন্ধকার অতীতে ফিরে গেল, যখন হ্যারিসন ফার্মাসিউটিক্যালস দেউলিয়া হয়ে গিয়েছিল, এবং তার জন্মদাতা বাবা তার চোখের সামনে মুখ ভর্তি রক্ত উগরে দিয়ে মেঝের ওপর জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তার কানের ভেতরে এক অদ্ভুত ও বিকট শব্দ অনবরত বাজতে লাগল। সেই নিজের 2 হাত দিয়ে কান দুটো শক্ত করে চেপে ধরল, তার এতক্ষণের ফ্যাকাশে মুখমণ্ডল এখন পুরোপুরি রক্তহীন ও সাদা হয়ে গেছে। নাইলা, নাইলা! এক গভীর ও গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর এক নিমিষে তাকে সেই অন্ধকার অতীত থেকে টেনে বাস্তব দুনিয়ায় ফিরিয়ে আনল। নাইলা ধীর ধীরে মাথা তুলে তাকাল, তার ঝাপসা হয়ে যাওয়া চোখের দৃষ্টি আস্তে আস্তে একজনের ওপর এসে স্থির হল। ড্যামনকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে কোনো কিছু চিন্তা না করেই পাগলের মতো তার হাতটি খপ করে চেপে ধরল, যেন এই অথৈ সাগরের ড্যামনই তার বেঁচে থাকার একমাত্র শেষ আশ্রয়। মিস্টার সামোনার, আপনি কি দয়া করে আমাকে একটু সাহায্য করবেন? ভ্যালেরি ওপর থেকে নিচে পড়ে গেছে। আমি অনেকক্ষণ আগে অ্যাম্বুলেন্সে কল করেছি, কিন্তু এত সময় পার হয়ে যাওয়ার পরেও তো তারা এখনও এসে পৌঁছায়নি। সে তোতলামো গলায় কোনোমতে কথাগুলো বলল। ড্যামন নিজের ভ্রু কুঁচকি শক্ত গলায় বলল, একদম আতঙ্কিত হও না। বাকিটা আমি নিজে দেখছি। ড্যামন পকেট থেকে ফোন বের করে একটি জায়গায় কল করার ঠিক 5 মিনিটের মাথায় এক বিকট সাইরেন বাজিয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্স সেখানে এসে হাজির হল। জরুরি চিকিৎসা কর্মী দল দ্রুত ভ্যালেরির প্রাথমিক অবস্থা পরীক্ষা করল, এবং অত্যন্ত সাবধানে তাকে স্ট্রেচারে তুলে নিয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে ঢুকিয়ে নিল। অ্যাম্বুলেন্সের ভেতরে বসে নাইলা অত্যন্ত কাঁপানো গলায় এক প্যারামেডিককে ভ্যালেরির শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করল। সেই চিকিৎসা কর্মী অত্যন্ত গম্ভীর মুখে উত্তর দিলেন, ওনাকে এখনই জরুরি ভিত্তিতে অপারেশনের থিয়েটারে নিয়ে যেতে হবে। তবে ভেতরে ঠিক কতটা ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। সবচেয়ে কাছের হাসপাতালে পৌঁছানো মাত্রই ভ্যালেরিকে স্ট্রেচারে করে সোজা ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের ভেতরে ঢুকিয়ে দেওয়া হল। অপারেশন থিয়েটারের দরজার দিকে নাইলাকে ওভাবে পলকহীন চোখে তাকিয়ে থাকতে দেখে ড্যামন তাকে আলতো করে একপাশে টেনে নিয়ে এসে অত্যন্ত নরম সুরে বলল, তুমি একদম চিন্তা করো না, ও খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। নাইলা নিজের 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল, তার আঙুলের ফাঁক গলে নোনা জল মেঝেতে ঝরে পড়তে লাগল। এই সব কিছুর জন্য আমি নিজেই দায়ী। ও যদি আজ আমার জন্মদিনের পার্টি দেওয়ার জন্য এখানে না আসত, তবে কোনোদিন ওর সাথে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটত না।
তার এমন চরম মানসিক বিপর্যয় দেখে ডেমন অত্যন্ত আলতো করে নাইলার মুখ থেকে তার হাত দুটি সরিয়ে নিল এবং তাকে সরাসরি নিজের চোখের দিকে তাকাতে বাধ্য করল। এই দুর্ঘটনার পেছনে তোমার বিন্দুমাত্র কোনো দোষ নেই। এই দুনিয়ার কোনো মানুষই চায়নি যে এমনটা ঘটুক। আর আমি তোমাকে কথা দিচ্ছি, এর পেছনে আসল সত্যটা কি তা আমি নিজে খুঁজে বের করব। ভ্যালারি একজন প্রাপ্তবয়স্ক এবং যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে ছিল। সে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া এভাবে একটা বহুতল ভবনের ওপর থেকে নিচে লাফিয়ে পড়তে পারে না। হয়তো কোনো এক নরপিশাচ তাকে ওপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে, না হয় পরিস্থিতি এতটাই ভয়াবহ ও নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে নিজের সম্মান বাঁচাতে সে নিজে ওপর থেকে লাফ দিতে বাধ্য হয়েছে। কারণ যাই হোক না কেন, এটা কোনো সাধারণ দুর্ঘটনা বা সুইসাইড নয়। হ্যাঁ, আমাদের এখনই পুলিশকে খবর দেওয়া উচিত। নাইলা বিড়বিড় করে বলতে বলতে কাঁপানো হাতে ব্যাগ থেকে নিজের ফোনটি বের করার চেষ্টা করল। সে ফোনের লক খোলার আগেই একটি বিশাল ও উষ্ণ হাত অত্যন্ত শক্ত করে তার কবজি চেপে ধরল। এই সমস্ত আইনি ঝামেলার বিষয়গুলো আমি নিজে দেখব। এই মুহূর্তে তোমার একমাত্র কাজ হল নিজেকে শান্ত রাখা। এক ফোঁটাও ভয় পেও না। ভ্যালেরির কিচ্ছু হবে না। ডেমন তার সেই গভীর ও আশ্বস্ত করা চোখের দৃষ্টি দিয়ে নাইলার মনের সমস্ত ভয় এক নিমিষে দূর করে দিল। ড্যামনের সেই শান্ত ও গম্ভীর চোখের দিকে তাকিয়ে নাইলার বুকের ভেতরের ধকধকানি ধীরে ধীরে শান্ত হয়ে এল। আমি বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। নাইলাকে কিছুটা শান্ত হতে দেখে ডেমন তার কবজি থেকে নিজের হাতের বাঁধন আলগা করে দিল এবং সামান্য কিছুটা দূরে গিয়ে স্পেন্সারকে ফোন করল। সে তাকে নির্দেশ দিল হাইফেন হোটেলের সমস্ত সিসিটিভি ফুটেজ ভালো করে খতিয়ে দেখতে, যাতে ভ্যালারি নিচে পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে ওপরে কি ঘটেছিল তা জানা যায়। কিছুক্ষণের মধ্যেই স্পেন্সার ওপাশ থেকে কল ব্যাক করে জানাল, মিস্টার সামোনার, মিস উইয়ার ওপর থেকে নিচে পড়ে যাওয়ার ঠিক 1 ঘণ্টা আগে থেকেই হোটেলের ওই তলার সমস্ত সিসিটিভি ক্যামেরা আচমকা অচল বা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা অনেক চেষ্টা করেও ওখানকার কোনো ফুটেজ উদ্ধার করতে পারিনি। ড্যামনের পুরো মুখমণ্ডল মুহূর্তের মধ্যে অন্ধকারের মতো কালো হয়ে গেল। সে অত্যন্ত শীতল ও হিংস্র গলায় বলল, তাহলে হোটেলের আশেপাশের সমস্ত রাস্তার সিসিটিভি ফুটেজগুলো এখনই খতিয়ে দেখার ব্যবস্থা করো। আমি বুঝতে পেরেছি, স্যার। আমি এখনই এই কাজে লেগে পড়ছি, ওপাশ থেকে স্পেন্সার উত্তর দিল। ফোনটি কেটে দেওয়ার পর ডেমন ধীর পায়ে নাইলার দিকে এগিয়ে গেল। নাইলা এক ভাঙা ও বসা গলায় জিজ্ঞেস করল, নতুন কোনো খবর আছে কি? ওপরে ঠিক কি ঘটেছিল তা কি জানা গেছে? এখনও পুরোপুরি জানা যায়নি, তবে খুব দ্রুতই সব জানা যাবে, ডেমন উত্তর দিল। নাইলা আলতো করে মাথা নাড়ল এবং নিজের চোখের দৃষ্টি নিচের দিকে নামিয়ে নিল। ছোট কাকা, আজ আপনি আমাকে যে মস্ত বড় সাহায্য করলেন, তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। রাত অনেক হয়ে গেছে, আপনি বরং এখন বাড়িতে ফিরে যান। আমি এখানেই আছি। ডেমন স্থির দৃষ্টিতে তার দিকে তাকাল। সে নিজের মাথা নিচু করে বসেছিল, তার 2 হাত তখনও শক্ত মুঠো করা এবং পুরো শরীর ভয়ে অনবরত কাঁপছিল। সে এক মুহূর্তের জন্য সম্পূর্ণ নীরব রইল, তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে ঠিক নাইলার পাশের খালি সিটটাতে এসে বসল। আমি তোমার সাথেই এখানে থাকছি, সে বেশ দৃঢ় গলায় জানাল। নাইলা মুখে আর বাড়তি কোনো কথা বলল না। সে মনে মনে শুধু ঈশ্বরের কাছে অনবরত প্রার্থনা করতে লাগল, যেন ভ্যালারি কোনোমতে এই যাত্রায় বেঁচে ফেরে। কিছুক্ষণের মধ্যেই ভ্যালেরির বাবা মা এই ভয়াবহ খবরটি পেয়ে হন্তদন্ত হয়ে হাসপাতালে এসে হাজির হলেন। ভ্যালারি যে আজ নাইলার জন্মদিনের উৎসব পালন করতে গিয়েই ওভাবে ওপর থেকে নিচে পড়ে গেছে, এই সত্যটি জানার পর ভ্যালেরির মা ফবি সেরসবি রাগে একদম পাথর হয়ে গেলেন। আমি সত্যিই বড্ড দুঃখিত, মিস্টার অ্যান্ড মিসেস উইয়ার। নাইলা অপরাধীর মতো সুরে তাদের সামনে গিয়ে ক্ষমা চাইল। ফবি নিজের ভেতরের সমস্ত রাগ ও ক্ষোভ সামলাতে না পেরে আচমকা নাইলার মুখে এক সপাটে থাপ্পড় মারার জন্য নিজের হাত ওপরে তুললেন। কিন্তু তার হাতটি বাতাসে থাকা অবস্থাতেই মাঝখান থেকে কেউ অত্যন্ত শক্ত করে চেপে ধরল। ড্যামনের সেই বরফশীতল ও রক্তহীন করা ভয়ঙ্কর চোখের দিকে তাকিয়ে ফবি ভয়ে এক কদম পিছিয়ে গেলেন, তার মনের কোণে এক তীব্র আতঙ্কের উদয় হল। মিসেস উইয়ার, আপনার মেয়ের এই আশঙ্কাজনক পরিস্থিতির কারণে আপনার মনের ভেতরের অস্থিরতা ও কষ্টটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু তার মানে এই নয় যে আপনি যা খুশি তাই করবেন এবং অন্য কারো গায়ে এভাবে হাত তোলার অধিকার পেয়ে যাবেন, ডেমন অত্যন্ত গম্ভীর ও ভারী গলায় বলল। ডেমনকে নিজের সামনে এক বিশাল পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নাইলা পেছনে থেকে অত্যন্ত মৃদু গলায় বলল,
ছোট কাকা, আমি একদম ঠিক আছি। এই সব কিছু তো আসলে আমার কারণেই ঘটেছে। ডেমন ক্ষণিকের জন্য তার দিকে পেছনে ফিরে তাকাল, তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত কঠোর ও শাসনপূর্ণ। একদম চুপ করে থাকো। ড্যামনের সেই শীতল ও তীক্ষ্ণ চাউনি দেখে নাইলা মুহূর্তের মধ্যে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল, সে আর নতুন করে একটি শব্দ উচ্চারণ করার সাহস পেল না। ভ্যালেরির বাবা জোনাথন উইয়ার যখন ড্যামনের চোখের ভেতরের সেই দাউদাউ করে জ্বলে ওঠা আগুন লক্ষ্য করলেন, সে তখনই তড়িঘড়ি করে ফবিকে টেনে নিজের পেছনে নিয়ে আসলেন। আমরা এখনও এই দুর্ঘটনার পেছনের আসল সত্যটা পুরোপুরি জানি না। তুমি দয়া করে নিজেকে একটু শান্ত করো। নিজের একমাত্র মেয়ের জীবন যেখানে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, এমন পরিস্থিতিতে আমি কিভাবে শান্ত থাকি বলো তো? ফবি কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে উঠলেন। জোনাথন নিজের ভ্রু কুঁচকে বললেন, এই হামলাটি খুব স্পষ্টভাবেই ভ্যালেরিকে লক্ষ্য করে করা হয়েছিল। সে যদি আজ নাইলার জন্মদিনের পার্টিতে নাও আসত, তবে ওই অপরাধীচক্র তাকে ধরার জন্য অন্য কোনো সুযোগ ঠিকই খুঁজে বের করত। যদি নাইলা এই হামলার মূল লক্ষ্য হতো, তবে সেই আততায়ীরা নিশ্চয়ই নাইলার হোটেলে এসে পৌঁছানো পর্যন্ত ওপরে অপেক্ষা করত। যাই হোক, ভ্যালেরি তো ইদানিং নিজের জীবনে এমন কোনো নতুন শত্রু তৈরি করেনি। তবে কি এই হামলাটি জোনাথনের ব্যবসায়িক কোনো শত্রুর কাজ? ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলে ডাক্তার বাবু বাইরে বের হয়ে আসলেন। ফবি সেরসবি পাগলের মতো ছুটে গিয়ে ডাক্তারের হাত চেপে ধরলেন এবং কান্নায় ভেঙে পড়া গলায় জিজ্ঞেস করলেন, ডাক্তার বাবু, আমার মেয়ে এখন কেমন আছে? ও কি বেঁচে আছে? ডাক্তার বাবু নিজের কপাল থেকে ঘাম মুছতে মুছতে এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন। আমরা আপাতত ওনার শরীরের ভেতরের রক্তক্ষরণ বন্ধ করতে পেরেছি এবং ওনার অবস্থা এখন আগের চেয়ে কিছুটা স্থিতিশীল। তবে ওনার মাথায় যে মস্ত বড় আঘাত লেগেছে, তার কারণে উনি ঠিক কখন নাগাদ আবার জ্ঞান ফিরে পাবেন, তা এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে বলা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ফবি সেরসবির পুরো মুখমণ্ডল মুহূর্তের মধ্যে এক চরম আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল। সে অত্যন্ত কাঁপানো গলায় জিজ্ঞেস করল, আপনার এই কথার মানে কি যে উনি কখন জ্ঞান ফিরবেন তা বলা সম্ভব নয়? আমার মেয়ে কি চিরকালের জন্য কোমায় চলে যাবে? ডাক্তার বাবু আলতো করে নিজের মাথা নাড়লেন। এই মুহূর্তে আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না। আমরা আগামী 3টি দিন ওনাকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে, আইসিইউতে করা পর্যবেক্ষণে রাখব। এই 3 দিনের মধ্যে যদি ওনার জ্ঞান ফিরে না আসে, তবে ওনার চিরকালের জন্য ভেজিটেটিভ স্টেট বা উদ্ভিদবৎ অবচেতন অবস্থায় চলে যাওয়ার আশঙ্কা বহুগুণে বেড়ে যাবে। ডাক্তার বাবু, আমি আপনার দুটি পায়ে পড়ি, দয়া করে আমার মেয়েটাকে যে কোনো উপায়ে বাঁচিয়ে দিন। ও এখনও বড্ড ছোট, ওর পুরো জীবনটা সামনে পড়ে আছে। ফবি অঝরে কাঁদতে কাঁদতে অনুনয় করলেন। এখন বাকিটা সম্পূর্ণ ওনার নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বেঁচে থাকার লড়াইয়ের ওপর নির্ভর করছে, ডাক্তার বাবু উত্তর দিলেন। এই নির্মম সত্যটি নিজের কানে শোনার পর নাইলা এক চরম অবিশ্বাস্যতায় নিজের অজান্তেই কয়েক কদম পেছনের দিকে পিছিয়ে গেল। ভ্যালেরি হয়তো কোনোদিন আর জ্ঞান ফিরে পাবে না। মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মেয়েটি ফোনে তার সাথে এত সুন্দর করে হাসিমুখে কথা বলল, সে এখন এই হাসপাতালের বিছানায় এক নিথর দেহের মতো পড়ে থাকবে, এই কুৎসিত বাস্তবকে সে নিজের মন থেকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। নাইলার চোখের কোণে উপচে পড়া সেই তীব্র অপরাধবোধ এবং বুক ফাটানো যন্ত্রণার দিকে তাকিয়ে ডেমন খুব সহজেই অনুধাবন করতে পারল যে, মেয়েটি নিজের মনের ভেতর ঠিক কতটা অনুশোচনা আর কষ্টের সাগরে ডুবছে। তা দেখে ড্যামনের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়ে উঠল, যা তার মনের ভেতরের তীব্র ব্যাকুলতাকেই প্রকাশ করছিল। ভ্যালেরিকে যখন অপারেশন থিয়েটার থেকে বের করে আইসিইউ বেডের দিকে স্থানান্তর করা হচ্ছিল, নাইলাও তখন নিভৃতে তাদের পিছু পিছু হেঁটে যাচ্ছিল। তাকে নিজের চোখের সামনে ওভাবে হাঁটতে দেখে ফবি সেরসবি আবারও এক উন্মাদ পিশাচের মতো নাইলার দিকে তেড়ে আসলেন এবং তাকে আঘাত করার জন্য নিজের হাত ছুড়ে দিলেন। জোনাথন উইয়ার অত্যন্ত দ্রুততার সাথে মাঝখানে এসে ফবিকে ঝাপটে ধরে থামানোর চেষ্টা করলেন, কিন্তু তার আগেই ফবির হাতের এক সপাটে ও জ্বলন্ত চর নাইলার গালে এসে আঘাত হানল, যার ফলে নাইলার সেই ধবধবে ফ্যাকাশে চামড়ার ওপর এক গাঢ় লাল রঙের হাতের ছাপ মুহূর্তের মধ্যে ভেসে উঠল। ড্যামনের চোখের চাউনি এতটাই বরফশীতল ও হিংস্র রূপ নিল যে, মনে হচ্ছিল সে কেবল চোখের দৃষ্টি দিয়েই কাউকে খুন করে ফেলতে পারে। ফবি সেরসবি তার সেই তীক্ষ্ণ ও কঠোর নজরদারির নিচে পড়ে মনের ভেতরে এক মুহূর্তের জন্য অপরাধবোধে ভুগলেন। যাই হোক, আইসিইউ এর বেডে শুয়ে থাকা নিজের মরণাপন্ন মেয়ের দিকে তাকাতেই, যার ভবিষ্যৎ এখন এক চরম অনিশ্চয়তার মুখে,
তার ভেতরের দাউদাউ করে জ্বলে ওঠা আগুন আবার দ্বিগুণ বেগে জ্বলে উঠল। মিস্টার সামোনার, আমি আপনাকে বিন্দুমাত্র ভয় পাই না। দিনশেষে আমার নিজের একমাত্র মেয়ে আজ এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। আমার আর নতুন করে কী বা হারানোর আছে? সে অত্যন্ত নির্ভীক কণ্ঠে নিজের অবস্থান জানিয়ে দিল। নাইলা এক কদম সামনে এগিয়ে এসে ড্যামনের মুখের দিকে তাকাল। ছোটকাকা, মিসেস উইয়ারের এই মুহূর্তে এতটা ভেঙে পড়া এবং রেগে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক। উনি ভ্যালেরির মা। আমি একদম ঠিক আছি। জোনাথন উইয়ার একটা দীর্ঘশ্বাস ফেলে নাইলার দিকে ফিরলেন। মিস জাস্টন, তুমি বরং আজকের মতো এখন বাড়ি ফিরে যাও। ভ্যালেরির শারীরিক অবস্থার যদি কোনো উন্নতি হয়, সব জানিয়ে দেব। নাইলার মনে মনে সেখানে আরও কিছুক্ষণ থাকার তীব্র আকুলতা থাকলেও সে খুব স্পষ্টভাবেই বুঝতে পারছিল যে এই মুহূর্তে তার সেখানে উপস্থিতি এই গুমোট পরিস্থিতিকে আরও বেশি জটিল ও উত্তপ্ত করে তুলবে। আচ্ছা, ঠিক আছে, সে বাধ্য হয়ে সম্মতি জানাল। নাইলা কাছের দেয়ালের ওপাশ থেকে শেষবারের মতো এক পলক ভ্যালেরির নিথর দেহের দিকে তাকাল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে সেখান থেকে বিদায় নিল। তবে সে হাসপাতালের বাইরে না গিয়ে নিচে নেমে এসে হাসপাতালের লবিতে থাকা একটি নির্জন বেঞ্চের ওপর গিয়ে বসল। ড্যামন তখনও তার পিছু পিছু এসে সেখানে দাঁড়িয়েছিল। তাকে দেখে নাইলা বলল, ছোটকাকা, রাত অনেক হয়েছে, আপনার এখন বাড়িতে ফিরে যাওয়া উচিত। ড্যামন নিজের জায়গায় একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আর তুমি? আমি আজ সারা রাতেই হাসপাতালেই থাকব। তাছাড়া এই মুহূর্তে বাড়ি ফিরে গেলেও আমার চোখে এক ফোঁটাও ঘুম আসবে না, নাইলা উত্তর দিল। এখানে বসে থাকলে অন্তত ভ্যালেরির শারীরিক অবস্থার সামান্যতম কোনো পরিবর্তন বা নতুন কোনো খবর আসলে সে সবার আগে জানতে পারবে। আমি হাসপাতালের লোকজনকে কড়া নির্দেশ দিয়ে রাখছি, ভ্যালেরির জ্ঞান ফেরা মাত্রই তারা যেন সবার আগে তোমাকে খবর দেয়। কিন্তু তোমার এভাবে সারা রাতেই নোংরা বেঞ্চে বসে থাকাটা ওর কোনো উপকারে আসবে না। আমার সাথে গাড়িতে এসো। ড্যামন বেশ জোরাজুরি করল। নাইলা আলতো করে নিজের মাথা নাড়ল। ছোটকাকা, আমি ঠিক আছি, আপনাকে আর চিন্তা করতে হবে না। আজ রাতে আপনি ইতিমধ্যেই আমার জন্য যা কিছু করেছেন, তার ঋণ আমি কোনোদিন। তার কথা শেষ হওয়ার আগেই ড্যামন কোনো কিছু না বলে আচমকা নিজের দুই হাত বাড়িয়ে নাইলাকে কোলে তুলে নিল। হঠাৎ এই কাণ্ডে চরম চমকে উঠে নাইলা নিজের ভারসাম্য বজায় রাখতে সহজাতভাবেই দুই হাত দিয়ে ড্যামনের গলা শক্ত করে জড়িয়ে ধরল। ড্যামন যখন তাকে ওভাবে কোলে নিয়েই হাসপাতালের মেইন গেটের দিকে হাঁটতে লাগল, নাইলা তখন ছটফট করতে করতে প্রতিবাদ জানাল, ছোটকাকা, দোহাই আপনার, আমাকে নিচে নামান। আপনি যদি জোর করে আমাকে বাড়ি নিয়েও যান, আমি কিন্তু একটু পরেই আবার একা একা এখানে ফিরে আসব। ড্যামন মুখে একটি শব্দও উচ্চারণ করল না, তার গম্ভীর ও রাগান্বিত মুখাবয়ব নিয়ে সে সমান তালে সামনের দিকে হেঁটে যেতে লাগল। ড্যামনকে এভাবে নিজের কথায় বিন্দুমাত্র কান না দিতে দেখে নাইলার মনের ভেতরের বিরক্তি ও ছটফটানি আরও বেড়ে গেল। ছোটকাকা, আমাকে নিচে নামান। আপনি যদি জোর করে আমাকে বাড়ি নিয়েও যান, আমি কিন্তু একটু পরেই আবার একা একা এখানে ফিরে আসব। ড্যামন মুখে একটি শব্দও উচ্চারণ করল না, তার গম্ভীর ও রাগান্বিত মুখাবয়ব নিয়ে সে সমান তালে সামনের দিকে হেঁটে যেতে লাগল। ড্যামনকে এভাবে নিজের কথায় বিন্দুমাত্র কান না দিতে দেখে নাইলার মনের ভেতরের বিরক্তি ও ছটফটানি আরও বেড়ে গেল। ছোটকাকা, আমাকে নিচে নামান। আমি আপনাকে একবার বলেছি না যে আমি এখন বাড়ি ফিরে যেতে চাই না। ড্যামন এক পলক নিচের দিকে তার মুখের দিকে তাকাল, তার চোখ দুটো ছিল চরম শীতল ও গম্ভীর। এখানে এভাবে বসে বসে চোখের জল ফেলা মানে শুধুই নিজের মূল্যবান সময় নষ্ট করা। এই মুহূর্তে তোমার সবচেয়ে বড় দায়িত্ব হল বাড়িতে গিয়ে নিজের শরীরকে কিছুটা বিশ্রাম দেওয়া এবং ঠান্ডা মাথায় খুঁজে বের করা যে কোনো নরপিশাচ আজ ভ্যালেরির এই অবস্থা করেছে, এভাবে এক জায়গায় বসে থেকে শুধু শুধু সময় নষ্ট করা নয়। নাইলা ড্যামনের গলার ওপর নিজের হাতের বাঁধন আরও কিছুটা শক্ত করল। কয়েক সেকেন্ডের এক নিথর নীরবতার পর সে অত্যন্ত নিচু ও শান্ত গলায় বলল, আমাকে নিচে নামিয়ে দিন। আমি নিজে হেঁটেই যেতে পারব। ড্যামন আসলে একদম 100% সত্যি কথাই বলেছে। ভ্যালেরির জ্ঞান ফেরার জন্য শুধু শুধু অপেক্ষা করার চেয়ে এই মুহূর্তে তার সবচেয়ে বড় কাজ হল এই বর্বররচিত হামলার পেছনে আসল অপরাধীকে তা খুঁজে বের করা। নাইলা যে তার কথাটি বুঝতে পেরে শান্ত হয়েছে তা লক্ষ্য করে ড্যামন মুখে আর নতুন কোনো কথা বাড়াল না, তবে সে তাকে নিচেও নামাল না। সে দ্রুত পায়ে হেঁটে রাস্তার পাশে এসে দাঁড়াল এবং অত্যন্ত সাবধানে নাইলাকে গাড়ির পেছনের সিটে বসিয়ে দিল। গাড়ি চালাও,
সে ড্রাইভারকে নির্দেশ দিল। ঠিক আধা ঘণ্টা পর গাড়িটি এসে একটি বিশাল ও আলিশান স্বাধীন ভিলার প্রধান ফটকের সামনে এসে থামল। নাইলা নিজের ভ্রু কুঁচকে চারপাশটা দেখল। এটা কোন জায়গা? আমার নিজের বাড়ি, ড্যামন সংক্ষেপে উত্তর দিল। তার এই উত্তর শুনে নাইলার মুখের ভাব মুহূর্তের মধ্যে বদলে গেল। ছোট কাকা, দোহাই আপনার, ড্রাইভার সাহেবকে বলুন আমাকে আমার নিজের ফ্ল্যাটে নামিয়ে দিয়ে আসতে। তুমি চাইলে আজ রাতের জন্য এই বাড়িতে থাকতে পারো, আর যদি তা পছন্দ না হয় তবে এই মাঝরাতে নিজের দায়িত্বে অন্য কোনো উপায়ে বাড়ি ফিরে যেতে পারো। সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার নিজের। ড্যামন অত্যন্ত নির্বিকার গলায় কথাটি বলেই গাড়ি থেকে নেমে সোজা ভিলার ভেতরের দিকে হাঁটতে লাগল। ভিলার চারপাশটা এক নিবিড় অন্ধকারে ডুবেছিল, আর মাঝে মধ্যে রাতের নিস্তব্ধতা চিরে ঝিঝি পোকার এক অদ্ভুত রহস্যময়ী আওয়াজ ভেসে আসছিল। নাইলা ক্ষণিকের জন্য একটু ইতস্তত করলেও শেষ পর্যন্ত একা একা বাইরে থাকার চেয়ে ড্যামনের পিছু পিছু ভিলার ভেতরে প্রবেশ করাই শ্রেয় মনে করল। পুরো ভিলার ভেতরের সাজসজ্জা ছিল একদম আধুনিক ও মিনিমালিস্টিক, যেখানে মূলত কালো, সাদা এবং ধূসর রঙের এক অদ্ভুত মিশ্রণ ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে মনের কোণে শান্তি বা উষ্ণতা এনে দেওয়ার মতো কোনো উজ্জ্বল রঙের ছোঁয়া ছিল না, যার কারণে পুরো বাড়িটার আবহ ছিল ঠিক ড্যামনের নিজের চরিত্রের মতোই, অত্যন্ত গম্ভীর, শীতল ও রুক্ষ। ড্যামন ফ্রিজ খুলে পানির একটি বোতল বের করল এবং সেখান থেকে কয়েক চুমুক পানি পান করল। নাইলাকে তখনও মেইন দরজার সামনে ওভাবে জোরসড়ো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে নিজের কপাল কুঁচকাল। দরজার পাশে থাকা ক্যাবিনেটের ভেতরে ইনডোর স্লিপার রাখা আছে, ওটা পরে নাও। আর তুমি আজ রাতের জন্য দোতলার বাম পাশের দ্বিতীয় রুমটাতে থাকবে। সে নাইলাকে তথ্যটুকু জানিয়েই ধীর পায়ে নিজের স্টাডি রুমের দিকে এগোতে লাগল। তাকে ওভাবে চলে যেতে দেখে নাইলা মুহূর্তের মধ্যে বাস্তব দুনিয়ায় ফিরে এল। সে দ্রুত নিজের জুতো জোড়া বদলে স্লিপারটি পরে নিল এবং একরকম দৌড়ে গিয়ে ড্যামনের পথ আগলে দাঁড়াল। ছোট কাকা, ভ্যালারি ওপর থেকে ঠিক কিভাবে নিচে পড়ে গেল, সেই বিষয়ে কি আপনার লোকজনেরা নতুন কোনো তথ্য খুঁজে পেয়েছে? আপনি ঠিক কি জানতে পেরেছেন? ড্যামনের চোখের দৃষ্টি আরও কিছুটা গম্ভীর হয়ে উঠল। এখনও সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। হোটেলের ভেতরের সিসিটিভি ক্যামেরাগুলো সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছিল, তাই আমি স্পেন্সারকে নির্দেশ দিয়েছি হোটেলের চারপাশের রাস্তার ক্যামেরাগুলো ভালো করে চেক করতে। হোটেলের ভেতরের সিসিটিভি ক্যামেরাগুলো সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছিল, তাই আমি স্পেন্সারকে নির্দেশ দিয়েছি হোটেলের চারপাশের রাস্তার ক্যামেরাগুলো ভালো করে চেক করতে। আজ রাতে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজের শরীরকে কিছুটা বিশ্রাম দেওয়া। বাকি সব বিষয় আমরা আগামীকাল সকালে ঠান্ডা মাথায় দেখতে পারব। আমি বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ, ছোট কাকা, নাইলা অত্যন্ত কৃতজ্ঞচিত্তে বলল। আমাকে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই। যদিও এই কথাটা বলার জন্য এটা একদমই উপযুক্ত সময় নয়, তা সত্ত্বেও বলি, শুভ জন্মদিন। ড্যামন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাল। নাইলা ক্ষণিকের জন্য কিছুটা স্তব্ধ হয়ে গেল, পরক্ষণেই অত্যন্ত মৃদু গলায় উত্তর দিল, ধন্যবাদ। ভ্যালারি যদি শেষ পর্যন্ত জ্ঞান ফিরে না পায়, তবে সে নিজের জীবনের কোনো জন্মদিনেই আর কোনোদিন আনন্দ খুঁজে পাবে না। এবার গিয়ে একটু বিশ্রাম নাও, ড্যামন তাগাদা দিল। আচ্ছা, নাইলা সম্মতি জানাল। সে দোতলার নিজের জন্য নির্দিষ্ট ঘরটিতে চলে গেল। এই রুমটির সাজসজ্জাও নিচের বসার ঘরের মতোই হুবহু কালো, সাদা আর ধূসর রঙের মিশ্রণে তৈরি করা হয়েছিল। ঘরের ভেতরের বাতাসে এক অদ্ভুত ও মৃদু সুগন্ধ ভেসে বেড়াল, সেটি ঠিক কিসের সুবাস তা নাইলা সুনির্দিষ্টভাবে চিনে উঠতে না পারলেও গন্ধটা তার মনের ভেতর এক অদ্ভুত শান্তি এনে দিল। বাথরুমে গিয়ে একটা আরামদায়ক গোসল শেষ করার পর সে এসে বিছানায় শুয়ে পড়ল। সে মনে মনে ভাবছিল যে আজকের এই মানসিক অশান্তির দিনে হয়তো তার চোখে সহজে ঘুম আসবে না, কিন্তু শরীরের তীব্র ক্লান্তি ও অবসাদ খুব দ্রুতই তার ওপর ভর করল এবং সে এক গভীর ও নিবিড় ঘুমের দেশে তলিয়ে গেল। সে মনে মনে ভাবছিল যে আজকের এই মানসিক অশান্তির দিনে হয়তো তার চোখে সহজে ঘুম আসবে না, কিন্তু শরীরের তীব্র ক্লান্তি ও অবসাদ খুব দ্রুতই তার ওপর ভর করল এবং সে এক গভীর ও নিবিড় ঘুমের দেশে তলিয়ে গেল। সে নিজের অজান্তেই যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, ঠিক তখনই একজন গৃহকর্মী অত্যন্ত নিঃশব্দে ঘরের ভেতর প্রবেশ করল। সে নাইলার বিছানার পাশের টেবিল থেকে একটি মলমের কৌটো হাতে তুলে নিয়ে পরম যত্নে আবার ঘর থেকে বের হয়ে গেল। সেই পরিচারিকা ঘর থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথেই বাতাসের সেই মনোরম সুগন্ধটি আগের চেয়ে অনেকটাই কমে এল।
নিচের তলার স্টাডি রুমে বসে ডেমন তখনও গভীর মনোযোগ দিয়ে অফিসের কিছু গুরুত্বপূর্ণ ফাইলপত্র খতিয়ে দেখছিল, ঠিক তখনই দরজায় আলতো টোকা দিয়ে সেই গৃহকর্মী ভেতরে প্রবেশ করল। মিস্টার সামোনার, মিস জাস্টন ইতিমধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেছেন। ডেমন আলতো করে মাথা নাড়ল। আচ্ছা, ঠিক আছে, তুমিও এবার গিয়ে নিজের ঘরে বিশ্রাম নাও। জি স্যার, আপনিও আর বেশি রাত জাগবেন না। অফিসের কাজের তো আর কোনোদিন শেষ নেই, পরিচারিকা তাকে বিনীতভাবে মনে করিয়ে দিল। আমি জানি, ডেমন সংক্ষেপে উত্তর দিল। ডেমনকে তখনও ফাইলের ওপর ওভাবে চোখ আটকে রাখতে দেখে সেই গৃহকর্মী একটা মৃদু দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বের হয়ে গেল। পরের দিন সকালে নাইলার যখন ঘুম ভাঙল, তখন সে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পেল সকাল ৮টা পার হয়ে গেছে। সে নিজের মনেই বেশ অবাক হল, কারণ সাধারণত নিজের চেনা বাড়ি ছাড়া অন্য কোথাও গেলে তার চোখে সহজে ঘুম আসতে চায় না, অথচ এই অচেনা ভিলার বিছানায় সে এত চমৎকার ও একটানা ঘুমাতে পারল। দ্রুত হাত মুখ ধুয়ে তৈরি হয়ে সে যখন নিচের তলায় নেমে এল, তখন দেখতে পেল ডাইনিং টেবিলে ইতিমধ্যেই সকালের চমৎকার নাস্তা সাজিয়ে রাখা হয়েছে। ডেমন টেবিলের একপাশে বসে নিজের ট্যাবলেটে দেশের সকালের সমস্ত খবরাখবর পড়ছিল। শুভ সকাল, ছোটকাকা, নাইলা বিনীতভাবে সম্ভাষণ জানাল। শুভ সকাল, গত রাতে তোমার ঘুম কেমন হল? ডেমন নিজের হাতের ট্যাবলেটটি একপাশে সরিয়ে রেখে সরাসরি নাইলার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। বেশ ভালোই হয়েছে, সে উত্তর দিল। ডেমন আলতো করে মাথা নাড়ল এবং আবার নিজের সকালের নাস্তা খাওয়াতে মনোযোগ দিল। নাইলা মনে মনে স্পেন্সারের তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে বড্ড ব্যাকুল হয়ে উঠলেও সে ডেমনকে খাওয়ার মাঝখানে বিরক্ত করাটা মোটেও ভদ্রতা মনে করল না। তাই সে চুপচাপ নিজের নাস্তা শেষ করা পর্যন্ত অপেক্ষা করল। ছোটকাকা, ভ্যালেরির বিষয়ে কি নতুন কোনো খবরাখবর বা আপডেট এসেছে? সে অবশেষে জিজ্ঞেস করল। আমাদের তদন্ত এখনও অনবরত চলছে, তবে দুঃখের বিষয় হল এখনও পর্যন্ত তেমন কোনো বড় অগ্রগতি খুঁজে পাওয়া যায়নি, ডেমন উত্তর দিল। নাইলার চোখের মণি দুটো মুহূর্তের মধ্যে তীব্র হতাশায় ম্লান হয়ে গেল। ওহ, আচ্ছা, আমি আমাদের হিউম্যান রিসোর্স HR বিভাগকে বলে তোমার জন্য আগামী কয়েকদিনের একটা ছুটির ব্যবস্থা করে দিচ্ছি। তুমি আগে নিজেকে পুরোপুরি সামলে নাও, তারপর আবার শান্ত মনে অফিসে ফিরে এসো, ডেমন বেশ সহানুভূতির সুরে বলল। নাইলা আলতো করে নিজের মাথা নাড়ল। তার কোনো প্রয়োজন নেই, ছোটকাকা। আমি আজ থেকেই অফিসে নিজের কাজে যোগ দিতে পারব। ডেমন স্থির দৃষ্টিতে তার দিকে তাকাল। তুমি কি তবে আজ আর হাসপাতালে ভ্যালেরিকে দেখতে যাবে না? আমি এই মুহূর্তে হাসপাতালে গিয়ে সারাক্ষণ বসে থাকলেও ভ্যালেরির কোনো উপকারে আসতে পারব না। আমি বরং সারাদিন অফিসের কাজ শেষ করে প্রতিদিন সন্ধ্যায় নিয়ম করে ওকে হাসপাতালে দেখতে যাব। নাইলা অত্যন্ত যুক্তিসঙ্গত উত্তর দিল। তার এমন শান্ত ও বাস্তবসম্মত মনোভাব দেখে এবং মনে মনে এটা অনুধাবন করে যে এক জায়গায় বসে সারাক্ষণ এই দুশ্চিন্তা করার চেয়ে অফিসে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখাটাই হয়তো এই মুহূর্তে মেয়েটির মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো হবে। ডেমন সম্মতি জানিয়ে মাথা নাড়ল। আচ্ছা, ঠিক আছে। প্রসপেক্টাস টেকনোলজির উদ্দেশ্যে যাওয়ার পথে নাইলা নিজেই ডেমনকে অনুরোধ করল যেন তাকে অফিসের মেইন গেটের ঠিক 2 ব্লক আগেই গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়, যাতে সে বাকিটা পথ নিজের পায়ে হেঁটে যেতে পারে। ডেমনও তাকে আর বাড়তি কোনো জোরাজুরি করল না এবং ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। ডেমনকে ধন্যবাদ জানিয়ে নাইলা গাড়ি থেকে নেমে ধীর পায়ে অফিসের দিকে হাঁটতে লাগল। সেই আলিশান কালো মেব্যাক গাড়িটি চোখের পলকে রাস্তার অন্য সমস্ত গাড়ির ভিড়ে মিশে গিয়ে নাইলার দৃষ্টিসীমানা থেকে পুরোপুরি হারিয়ে গেল। সে মাত্র অফিসের প্রধান ফটকের সামনে এসে দাঁড়িয়েছে, ঠিক তখনই তার ফোনে ক্লার্কের একটি কল এল। ফোনটি রিসিভ করা মাত্রই ওপাশ থেকে ক্লার্ক অত্যন্ত হিংস্র ও রাগান্বিত গলায় জেরা করল, নাইলা, কাল সারা রাত তুমি ঠিক কার সাথে, কোন নরকে কাটিয়েছ? আজ সকালে ঘুম থেকে ওঠার পরপরই ক্লার্ক যখন বাড়ির কেয়ারটেকারের কাছ থেকে জানতে পারল যে নাইলা কাল সারা রাত নিজের ফ্ল্যাটে ফিরে আসেনি, তখন সে এক চরম ধাক্কা খেল। তাদের বিয়ের পর থেকে আজ পর্যন্ত নাইলা সবসময় নিয়ম করে সঠিক সময়ে বাড়িতে ফিরে এসেছে, তাই তার এভাবে একটা পুরো রাত বাড়ির বাইরে কাটানোটা কোনোভাবেই সাধারণ বিষয় ছিল না। বিষয়টি নিয়ে সে নিজের মনে যত বেশি চিন্তা করছিল, তার মনের ভেতরের সন্দেহের বিষাক্ত জাল ততটাই প্রকট হয়ে উঠছিল। নাইলা নিজের চোখের দৃষ্টি মাটির দিকে নামিয়ে অত্যন্ত শান্ত ও ঠান্ডা গলায় উত্তর দিল, ক্লার্ক, আমি একজন প্রাপ্তবয়স্ক স্বাধীন নারী, তোমার কেনা কোনো ব্যক্তিগত সম্পত্তি নই।
তাই আমি কখন কোথায় যাচ্ছি বা কার সাথে রাত কাটাচ্ছি তার প্রতিটি হিসাব তোমার কাছে দাখিল করতে আমি বিন্দুমাত্র বাধ্য নই। ক্লার্ক ওপাশ থেকে এক কুৎসিত তাচ্ছিল্যের হাসি হাসল। তুমি নিজের মুখে আজ আমাকে না বললেও আমি নিজের ক্ষমতায় খুব দ্রুতই সব খুঁজে বের করতে পারব। আমি তোমাকে এখন মাত্র দুটি অপশন দিচ্ছি, হয় তুমি এখনই নিজের মুখ খুলে আমাকে স্পষ্ট করে বলো যে কাল রাতে তুমি কার সাথে ছিলে, অন্যথায় আমি যখন নিজের শক্তিতে খুঁজে বের করব যে তুমি কোন পুরুষের বিছানায় রাত কাটিয়েছ, তখন তোমার ওই জন্মদাতা বাবার জন্য যে কিডনিটা আমি জোগাড় করেছি। নাইলা নিজের নিচের ঠোঁটটি এত জোরে কামড়ে ধরল যে মুহূর্তের মধ্যে তার মুখের ভেতর নোনতা রক্তের স্বাদ ছড়িয়ে পড়ল, তা সত্ত্বেও সে ঠোঁটের বাঁধন আলগা করল না। বেশ দীর্ঘক্ষণের এক স্তব্ধতার পর সে অবশেষে অত্যন্ত শীতল গলায় বলল, ক্লার্ক, ব্ল্যাকমেইল করা ছাড়া তোমার কি নিজের আর অন্য কোনো যোগ্যতা নেই? তুমি নিজে আমাকে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করছ। নাইলা, আমি শুধু এটুকুই জানতে চেয়েছিলাম যে কাল রাতে তুমি ঠিক কোথায় ছিলে। ব্যাস, এটুকুই। তুমি যদি নিজের মুখ ফুটে আমাকে সত্যটা বলতে এতটা অস্বীকৃতি জানাও, তবে তো আমার মনে এই সন্দেহই জাগবে যে তুমি আমার কাছ থেকে মস্ত বড় কোনো কিছু লুকিয়ে যাচ্ছ। ক্লার্ক নিজের যুক্তিতে অটল রইল। নাইলা একটা গভীর দীর্ঘশ্বাস নিল এবং প্রতিটি শব্দ আলাদা করে জোর দিয়ে বলল, আমি কাল রাতে তোমার নিজের আপন ছোটকাকার বাড়িতে ছিলাম। এই কথাটি শোনার পর ফোনের ওপাশ থেকে এক শ্বাসরুদ্ধকর ও গুমুট নীরবতা নেমে এল। নাইলা খুব স্পষ্টভাবেই শুনতে পাচ্ছিল যে ওপাশে ক্লার্কের নিঃশ্বাসের গতি অনবরত ভারী হয়ে উঠছে। সে অত্যন্ত ধীরস্থিরভাবে আবার বলতে শুরু করল, আসলে কাল রাতে ভ্যালেরির একটা মস্ত বড় দুর্ঘটনা ঘটেছে। আমি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলাম, আর ছোটকাকা আশঙ্কা করছিলেন যে আমি এই অবস্থায় একা একা ফ্ল্যাটে ফিরে গেলে হয়তো নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে আজেবাজে কিছু একটা করে বসব, তাই উনি। ক্লার্ক ওপাশ থেকে তীব্র উপহাসের হাসি হেসে উঠল। তাই উনি তোমাকে নিজের খাঁচায় পুরে নিলেন? নাইলা, দোহাই তোমার, আমার সামনে এখন এই সাধু সেজে থেকো না যে কাল রাতে একটা বিশাল ভিলার ভেতর একা পেয়েও তোমাদের দুজনের মধ্যে নতুন কোনো নোংরা অধ্যায়ের সূচনা হয়নি। সেখানে ওনার বাড়ির নিজস্ব গৃহকর্মীরাও উপস্থিত ছিল, আর পুরো বিষয়টা তোমার ওই নোংরা ও কুৎসিত কল্পনার মতো এক ফোঁটাও কলুষিত নয়। নাইলা পাল্টা যুক্তি দিয়ে তীব্র প্রতিবাদ জানাল। ক্লার্ক অবশ্য তার এই কথার একটা অক্ষরও বিশ্বাস করল না। আমার ভাবনার মতো নোংরা নয়, তাই তো? তার মানে তোমরা কেবল একে অপরকে জড়িয়ে ধরে চুমু খেয়েছ, কিন্তু শেষ সীমানা পর্যন্ত পার হওনি, এটাই তো বলতে চাচ্ছ, তাই না? ক্লার্ক, নাইলার চোখের মণি দুটো মুহূর্তের মধ্যে তীব্র ক্ষোভ ও অপমানে জ্বলে উঠল। কাল রাতে ঠিক কী ধরনের ভয়াবহ ঝড় বয়ে গেছে তা তুমি বিন্দুমাত্র জানো না। ভ্যালেরি, ক্লার্ক মাঝখান থেকে তার কথাটি এক ঝটকায় কেটে দিয়ে বলল, নিজের এই সমস্ত পাপ ঢাকার জন্য এখন আর ভ্যালেরিকে অজুহাত হিসেবে ঢাল বানানোর কোনো প্রয়োজন নেই। নাইলা, আমি তোমাকে আগেই খুব পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলাম যে এটাই তোমার জন্য আমার দেওয়া শেষ সুযোগ ছিল, আর তুমি নিজের হাতে সেই সুযোগটা চিরকালের মতো পায়ে ঠেলে নষ্ট করেছ। তার কণ্ঠস্বর ছিল বরফের মতো শীতল, যা শুনে নাইলার মনের কোণে এক মস্ত বড় অমঙ্গলের আভাস জেগে উঠল। সে অত্যন্ত দ্রুততার সাথে বলল, তোমার যদি আমার কথা এক ফোঁটাও বিশ্বাস না হয়, তবে তুমি সফর শেষ করে বাড়ি ফিরে এলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে সমস্ত বিষয়ের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দেব। আমার নতুন করে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। কার চরিত্র ঠিক কেমন, তা নিজের বুদ্ধি দিয়ে বিচার করার মতো যথেষ্ট ক্ষমতা আমার আছে। ক্লার্ক অত্যন্ত রুক্ষ গলায় কথাটি বলেই ফোনটি সরাসরি কেটে দিল। নাইলা যখন তড়িঘড়ি করে তাকে আবার কল ব্যাক করার চেষ্টা করল, ক্লার্ক তখন তার ফোনটি কেটে দিয়ে রিসিভ করা বন্ধ করে দিল। সেই নিজের ফোনটি দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরল, তার বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন এক অজানা আশঙ্কায় নিচের দিকে ডুবে যেতে লাগল। সে একটা গভীর শ্বাস নিয়ে অত্যন্ত দ্রুততার সাথে ক্লার্কের চ্যাটে একের পর এক মেসেজ পাঠাতে শুরু করল। নাইলা, আমি সত্যি বলছি ক্লার্ক, কাল রাতে আমি শুধুমাত্র ছোটকাকার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আমাদের দুজনের মধ্যে তেমন কোনো কিছুই ঘটেনি। তোমার যদি এখনও বিন্দুমাত্র সন্দেহ থাকে, তবে তুমি এখনই ওনাকে ফোন করে পুরো বিষয়টা ভালো করে যাচাই করে নিতে পারো। নাইলা, তাছাড়া কাল রাতে ভ্যালেরি আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ওই হোটেলে ডেকেছিল, কিন্তু আমি ঠিক যখন হোটেলের সামনে এসে পৌঁছাই, ঠিক তখনই ও ওপর থেকে সরাসরি আমার চোখের সামনে মেঝের ওপর আছড়ে পড়ে। আমি চরম আতঙ্কে পাথর হয়ে গিয়েছিলাম, আর ছোটকাকা তখন ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন,
তাই উনি দূর থেকে আমাকে ওভাবে দেখে সাহায্য করতে এগিয়ে আসেন। দোহাই তোমার, এই মেসেজগুলো দেখা মাত্রই আমাকে একটা কল দাও, আমি তোমাকে ঠান্ডা মাথায় পুরো ঘটনাটা গুছিয়ে বলছি। প্লিজ। সে অনবরত বেশ কয়েকটি মেসেজ পাঠালো, কিন্তু সেগুলো যেন এক বিশাল শূন্যতার মাঝে হারিয়ে গেল। ক্লার্কের ওপাশ থেকে কোনো ধরনের সাড়া বা মেসেজের ডেলিভারি রিপোর্ট পাওয়া গেল না। নাইলা এই মুহূর্তে ক্লার্ক তাকে ভুল বুঝছে কি না তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত ছিল না, তার মনের ভেতরের আসল ভয়টা ছিল অন্য জায়গায়। সে আশঙ্কা করছিল যে ক্লার্ক হয়তো এই ক্ষোভ ও উত্তেজনার বশে তার জন্মদাতা বাবার জন্য জোগাড় করা সেই মূল্যবান কিডনিটি অন্য কাউকে দান করে দেওয়ার মতো কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে বসবে। তার বুকের ভেতরটা যেন এক জ্বলন্ত আগুনের পিণ্ড হয়ে উঠেছিল, যা তাকে তীব্র যন্ত্রণা আর চরম অস্থিরতায় পুড়িয়ে মারছিল। সে যদি আগে থেকে একবারের জন্যও টের পেত যে বাড়ির ওই কেয়ারটেকার সকাল সকাল ক্লার্কের কান ভারী করার জন্য এই খবরাখবর পৌঁছে দেবে, তবে সে গত রাতে ড্যামনের সমস্ত নিষেধাজ্ঞা অমান্য করে হলেও নিজের ফ্ল্যাটে ফিরে আসত। কিন্তু এখন আর এই পুরনো অতীত নিয়ে আফসোস করে কোনো লাভ নেই। এদিকে তীব্র ক্ষোভ ও রাগের আগুনে অন্ধ হয়ে ক্লার্ক সাথে সাথে মাইকেলকে ফোন করল এবং অত্যন্ত নিষ্ঠুর গলায় নির্দেশ দিল সেই সংরক্ষিত রাখা কিডনিটি যেন অনতিবিলম্বে জর্ডিনের বাবার শরীরে প্রতিস্থাপনের জন্য পাঠিয়ে দেওয়া হয়। মাইকেল ওপাশ থেকে কিছুটা ইতস্তত করে বলল, মিস্টার সামোনার, এই বিষয়টি যদি কোনোভাবে ম্যাম জানতে পারেন, তবে হয়তো পরিস্থিতি আরও। ক্লার্ক ততক্ষণে নিজের ভেতরের চরম হিংস্রতায় নিজের সমস্ত সাধারণ জ্ঞান ও বিবেকবুদ্ধি হারিয়ে ফেলেছে, তাই সে মাইকেলের কোনো ধরনের আপত্তি বা যুক্তি শুনতে চাইল না। যে কিডনিটা আমি নিজের ক্ষমতা আর টাকা দিয়ে জোগাড় করেছি, সেটা আমি এই দুনিয়ার কাকে দান করব, তা সম্পূর্ণ আমার নিজের সিদ্ধান্ত। আমি তোমাকে ঠিক যা নির্দেশ দিয়েছি, তুমি ঠিক ততটুকুই পালন করো। আমি বুঝতে পেরেছি, স্যার। মাইকেল আর কোনো কথা না বাড়িয়ে বিনীতভাবে তার আদেশ মেনে নিল। ফোনটি কেটে দেওয়ার পরও ক্লার্কের ভেতরের সেই ক্ষোভের আগুন এক ফোঁটাও শান্ত হল না। সে স্ক্রিনের ওপর নাইলার পাঠানো সেই সমস্ত না পড়া মেসেজের নোটিফিকেশনগুলো দেখতে পেল, কিন্তু সেগুলোর একটা অক্ষরও পড়ার মতো মানসিকতা তার ছিল না। সে এক ঝটকায় নাইলার পুরো চ্যাট হিস্ট্রিটাই ফোন থেকে চিরকালের জন্য ডিলিট করে দিল। এবার সে মনে মনে শক্ত প্রতিজ্ঞা করল, নাইলা হাত জোর করে কাঁদলেও সে এত সহজে তাকে ক্ষমা করবে না। চলবে। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না প্লিজ।